নমস্কার। গল্পবিলাসীর আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো এখানে এমন সব গল্পই তুলে আনি যেগুলো ইতিহাসের পাতায় হয়তো একটু ধুলো জমিয়ে ফেলেছে, কিন্তু শোনার পর মনে হয় যেন আরে, এই গল্পটা তো জানা ছিল না। আজকেও আমরা এমন একজনের গল্প নিয়ে বসব যিনি ভারতের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীদের প্রায় সকলের সাথে কাজ করেছেন। ভাবুন একবার, হোমি ভাবা, বিক্রম সারাভাই, এদের সহকর্মী ছিলেন তিনি। এমনকি নোবেল জয়ী এক পদার্থবিদের ল্যাবেও গবেষণা করেছেন, কিন্তু অদ্ভুতভাবে তার নামটা আমাদের প্রায় সবারই অজানা। কেন? শুধু তাই নয়, এই গল্পের সাথে কিন্তু আকাশের একটা তারার নামও জড়িয়ে আছে। 2019 সালে একটা নক্ষত্রের নাম রাখা হয় ভিভা। আর এই নামটা এমন একজন বিজ্ঞানীর সম্মানে রাখা যিনি নোবেল পুরস্কার পাওয়ার অনেক অনেক আগে একটা অতিপারমাণবিক কণা আবিষ্কারের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কি এমন ঘটল শেষে? চলুন আজ সেই বিস্মৃত প্রায় বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর জীবনের গভীরে প্রবেশ করা যাক। এই গল্পটা একাধারে ভীষণ অনুপ্রেরণার, আবার গভীর আক্ষেপেরও। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। বিভা চৌধুরীর জন্ম 1913 সালে কলকাতায়। আর ওনার পরিবার, সেটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই না? একদম। ওনার পরিবার ছিল ব্রাহ্ম সমাজের অনুসারী। আর সেই সময়ে বিংশ শতকের শুরুতে নারী শিক্ষার জন্য ব্রাহ্ম সমাজ যে কি বিশাল একটা প্রগতিশীল আন্দোলন ছিল, সেটা না বললে এই গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, এই বিষয়টা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। দেখুন, ব্রাহ্ম সমাজ তো ছিল একটা সামাজিক আর ধর্মীয় সংস্কার আন্দোলন। এর মূল ভিত্তি ছিল একেশ্বরবাদ, পৌত্তলিকতার বিরোধিতা। কিন্তু আমার মনে হয় তাদের সবচেয়ে বড় অবদানগুলোর একটা ছিল নারী শিক্ষার প্রসার। তারা বিশ্বাস করত সমাজের উন্নতির জন্য নারী পুরুষ দুজনকেই শিক্ষিত হতে হবে। আর সেই পরিবেশেই বিভা চৌধুরী বড় হয়েছেন। হ্যাঁ, ওনার বাবা ছিলেন ডাক্তার বেনি মাধব মুখোপাধ্যায়। মা উর্মিলা দেবীও ছিলেন খুব প্রগতিশীল। এই পারিবারিক পরিমণ্ডলটাই হয়তো ওনাকে ছোট থেকে প্রশ্ন করতে শিখিয়েছিল। আর সেই আগ্রহ থেকেই তো বিজ্ঞানের মতো একটা কঠিন বিষয় বেছে নেওয়া, যা তখনকার দিনে মেয়েদের জন্য প্রায় ভাবাই যেত না। কলকাতার বেথুন স্কুল, তারপরে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি পাশ করেন। আর এখানে একটা চমকে দেওয়ার মতো তথ্য আছে যে তিনি তার ক্লাসে একমাত্র ছাত্রী ছিলেন। একদম, 24 জন ছাত্রের মধ্যে একা একজন ছাত্রী। ভাবুন একবার সেই দৃশ্যটা, একটা গোটা ক্লাসরুমে একজন মাত্র মেয়ে ফিজিক্সের মতো বিষয় পড়ছে। এটা শুধু ওনার ব্যক্তিগত লড়াই ছিল না, এটা ছিল সেই সময়ের সামাজিক অচলায়তনের বিরুদ্ধে একটা নীরব বিপ্লব। কিন্তু ডিগ্রি অর্জন করা তো একটা ধাপ মাত্র। গবেষণার জগতে জোকাটা ছিল বোধহয় আরও বড় লড়াই। অনেক বড়। এমএসসি পাশ করে উনি গবেষণা করার জন্য যান অধ্যাপক ডিএম বোসের কাছে, দেবেন্দ্র মোহন বোস, তখনকার একজন কিংবদন্তি। কিন্তু অধ্যাপক বোস তো ওনাকে প্রথমে সরাসরি ফিরিয়েই দেন। হ্যাঁ, ফিরিয়ে দেন। আর তার যুক্তিটাও ছিল সেই সময়ের মানসিকতার একটা দারুণ প্রতিফলন। উনি বিভাকে বলেন যে একজন মেয়ের গবেষণার জন্য উপযুক্ত কোনো বিষয় বা পরিকাঠামো তার কাছে নেই। এটা তো বেশ হতাশাজনক। হয়তো সরাসরি লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য নয়, কিন্তু এর পেছনে একটা ধারণা কাজ করছিল যে এই যে ফিল্ড ওয়ার্ক বা গবেষণার যে কঠিন পরিশ্রম, সেটা বোধহয় মেয়েদের জন্য নয়। কিন্তু বিভা চৌধুরী তো দমে যাওয়ার মানুষ ছিলেন না। এখানেই গল্পটা দারুণ একটা মোড় নেয়। একদমই না, উনি হাল ছাড়েননি। দিনের পর দিন বোসের কাছে গিয়েছেন, তার ইচ্ছার কথা, তার জেদের কথা জানিয়েছেন। আর এই অধ্যাবসায় দেখেই শেষ পর্যন্ত অধ্যাপক বোসকে হার মানতে হয়। উনি বিভাগে শুধু দলেই নিলেন না, পরে যখন তিনি বসু বিজ্ঞান মন্দিরের ডিরেক্টর হলেন, বিভাও তার দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে সেখানে যোগ দিলেন। আর এই সুযোগটাই তাকে এমন একটা গবেষণার সাথে যুক্ত করে যা তাকে নোবেল পুরস্কারের খুব খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল। মেসোট্রন কণার সন্ধান। হ্যাঁ, কিন্তু এই গবেষণার প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। আজ যেমন আমাদের কাছে লার্জ হ্যাড্রন কোলাইডার আছে, সর্নের মতো বিশাল সব যন্ত্র, যেখানে কৃত্রিমভাবে কণা তৈরি করে গবেষণা করা হয়। ঠিক 1930-এর দশকে এসবের কিছুই ছিল না। তখন বিজ্ঞানীদের একমাত্র ভরসা ছিল প্রকৃতি, কসমিক রে বা মহাজাগতিক রশ্মি। একদম। মহাকাশের গভীর থেকে পৃথিবীর দিকে যে উচ্চ শক্তির কণার স্রোত ছুটে আসে, ওটাই ছিল বিজ্ঞানীদের জন্য একটা প্রাকৃতিক ল্যাবরেটরি।
বিভা চৌধুরী আর অধ্যাপক বোস এই কসমিক রের মধ্যেই এক নতুন ধরনের ভারী কণার সন্ধান শুরু করেন, যার তামজন্তিক নাম দেওয়া হয়েছিল মেসোট্রন। হ্যাঁ, আর তাদের পদ্ধতিটাও ছিল খুব ইন্টারেস্টিং। তারা ব্যবহার করতেন বিশেষ এক ধরনের ফটোগ্রাফিক প্লেট, নিউক্লিয়ার ইমালশন প্লেট, তাই তো? হ্যাঁ, এই প্লেটগুলো খুব সংবেদনশীল হতো। উচ্চ শক্তির কণা যখন এর উপর দিয়ে যেত, তখন তারা নিজেদের চলার পথে একটা ছাপ রেখে যেত। অনেকটা বরফের উপর দিয়ে হেঁটে গেলে যেমন পায়ের ছাপ পড়ে, ঠিক সেরকম। সেই ছাপ বা ট্র্যাক বিশ্লেষণ করে কণার ভর, চার্জ, এই সব বৈশিষ্ট্যগুলো বোঝা যেত। কিন্তু এখানে সবচেয়ে অবিশ্বাস্য অংশটা হলো এই প্লেটগুলো তারা কোথায় স্থাপন করতেন। মহাজাগতিক রশ্মির প্রভাব তো উচ্চতা বাড়ার সাথে সাথে বাড়ে, কারণ বায়ুমণ্ডলের বাধা কম থাকে। ঠিক তাই। আর এখানে গল্পের সবচেয়ে নাটকীয় এবং সিনেম্যাটিক মুহূর্তটা আসে। তারা এই প্লেটগুলো স্থাপন করতে যেতেন খচ্চরের পিঠে চড়ে। এক মিনিট, আমি কি ঠিক শুনলাম? খচ্চরের পিঠে? হ্যাঁ, খচ্চরের পিঠে। আমি মজা করছি না। দার্জিলিং, সান্দাকফু এইসব জায়গায় প্রায় 13-14 হাজার ফুট উচ্চতায় যেতেন প্লেটগুলো রাখতে। সিরিয়াসলি? খচ্চরের পিঠে চড়ে হিমালয়? একজন অবিবাহিত বাঙালি নারী? এটা তো 1930-এর দশকে ভাবাই যায় না। এটাই তো। এটা শুধু একটা বৈজ্ঞানিক অভিযান ছিল না, এটা ছিল সামাজিক প্রথার বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান। ওনার কাজের প্রতি নিষ্ঠা কোন পর্যায়ে ছিল, এই একটা ঘটনাই তা বুঝিয়ে দেয়। এবং তাদের এই পরিশ্রম তো বৃথা যায়নি। একেবারেই না। তারা তাদের গবেষণার ফলাফল বিশ্বখ্যাত জার্নাল নেচারে প্রকাশ করেন। একটা নয়, পরপর 4টে গবেষণাপত্র, তাই না? 1940 থেকে 42-এর মধ্যে। হ্যাঁ, তারা মেসোট্রন কণার অস্তিত্ব প্রমাণ করার পাশাপাশি সেটার ভরও প্রায় সঠিকভাবে মাপার চেষ্টা করেন। সবকিছু ঠিকঠাক চলছিল। তাহলে প্রশ্নটা তো আসি, নোবেল পুরস্কারটা হাতছাড়া হলো কেন? এখানেই ভাগ্য একটা নির্মম পরিহাস করে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। ও, এর ফলে ইংল্যান্ড থেকে ওই বিশেষ ধরনের খুব সংবেদনশীল ফটোগ্রাফিক প্লেট আমদানি করা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তাদের কাছে যে প্লেটগুলো ছিল সেগুলো যথেষ্ট ভালো ছিল না কণার একদম নিখুঁত ছবি তোলার জন্য। তার মানে শুধুমাত্র উপকরণের অভাবে এত বড় একটা আবিষ্কার? হ্যাঁ, সাফল্যের একেবারে দোরগোড়ায় এসে থেমে যায়। এটা তো অবিশ্বাস্য রকমের দুর্ভাগ্য। আর যুদ্ধের পর ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সেসিল পাওয়েল আরও উন্নত প্রযুক্তির প্লেট ব্যবহার করে। মানে আরো ভালো, আরো সংবেদনশীল প্লেট? একদম। সেই প্লেট ব্যবহার করে তিনি একই কণা শনাক্ত করেন, যার নতুন নাম দেওয়া হয় পায়ন। আর এই আবিষ্কারের জন্যই পাওয়েল 1950 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। ঠিক। পাওয়েল কি বোস এবং বিভা চৌধুরীর কাজের কথা জানতেন? শুধু জানতেনই না, তিনি তাদের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। পাওয়েল নিজে তার বিখ্যাত বইতে বোস এবং বিভা চৌধুরীর এই পথিকৃত গবেষণার কথা খুব স্পষ্টভাবে স্বীকার করে গেছেন। তাই? হ্যাঁ, তিনি লিখেছিলেন যে তারাই প্রথম এই পদ্ধতিতে কণার ভর মাপার চেষ্টা করেছিলেন এবং তাদের দেখানো পথেই তিনি এগিয়েছেন। তার মানে আন্তর্জাতিক স্তরে তাদের অবদানটা কিন্তু অজানা ছিল না। না, ছিল না। কিন্তু ইতিহাসের পাতায় নোবেলটা পাওয়েলের নামেই লেখা হলো। গবেষণা থেমে গেলেও বিভা চৌধুরী কিন্তু থেমে থাকেননি। না, একেবারেই না। যুদ্ধ শেষ হওয়ার পর 1945-এ তিনি পিএইচডি করতে চলে যান ইংল্যান্ডে, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। এবং তিনি এমন একজনের ল্যাবে যোগ দেন যিনি নিজেও একজন কিংবদন্তি। একদম। নোবেলজয়ী পদার্থবিদ প্যাট্রিক ব্ল্যাকেটের তত্ত্বাবধানে কাজ শুরু করেন। ভাবুন একবার, যার নিজের নোবেল হাতছাড়া হয়েছে তিনি আর এক নোবেলজয়ী ল্যাবে গিয়ে আবার শূন্য থেকে কাজ শুরু করছেন। আর তার কাজের মান এতটাই ভালো ছিল যে ম্যানচেস্টারের একটা স্থানীয় সংবাদপত্র তাকে নিয়ে একটা ফিচার আর্টিকেলও প্রকাশ করে। হ্যাঁ, করেছিল। আমার কাছে ওই প্রতিবেদনের শিরোনামটা আছে, যা শুনলে সত্যিই গায়ে কাটা দেয়। শিরোনাম ছিল মিট ইন্ডিয়াজ নিউ ওমেন সায়েন্টিস্ট, শি হ্যাজ এন আই ফর কসমিক রেজ। অর্থাৎ ভারতের নতুন নারী বিজ্ঞানীর সাথে আলাপ করুন, মহাজাগতিক রশ্মির ওপর তার বিশেষ নজর আছে। দারুণ। কিন্তু এর মধ্যে একটা আইরনিও আছে। ঠিক তাই। বিদেশে তাকে নতুন বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তার কাজ গুরুত্ব পাচ্ছে। অথচ ভারতেই তার স্বীকৃতি ছিল সীমিত। 1949-এ পিএইচডি শেষ করে যখন তিনি ভারতে ফিরে আসেন, তখন অবশ্য তার আন্তর্জাতিক খ্যাতি ভারতের সেরা বিজ্ঞানীদের কানে পৌঁছেছিল। হোমি জাহাঙ্গীর ভাবা। হ্যাঁ,
ভারতের পারমাণবিক কর্মসূচির জনক হোমি ভাবা নিজে তাকে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মানে TFIR এর প্রথম মহিলা ফ্যাকাল্টি সদস্য হিসেবে নিযুক্ত করেন। এটা তো একটা বিরাট সম্মান ছিল। অবশ্যই। TFIR ছিল তখন ভারতের বিজ্ঞান গবেষণার পীঠস্থান। এরপর তিনি বিক্রম সারাভাইয়ের প্রতিষ্ঠান আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাব বা PRL-এও যোগ দেন। এমনকি তিনি কোলার গোল্ডফিল্ডস গবেষণার সাথেও যুক্ত ছিলেন। হ্যাঁ, কোলার গোল্ডফিল্ডসের পরীক্ষাটা তো যুগান্তকারী ছিল। কর্ণাটকের সোনার খনির অনেক গভীরে এই পরীক্ষা চালানো হয়েছিল। মহাজাগতিক রশ্মির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য। একদম। আর এই গবেষণার ফলেই প্রথম বায়ুমণ্ডলীয় নিউট্রিনো শনাক্ত করা সম্ভব হয়েছিল। অর্থাৎ হোমি ভাবা, বিক্রম সারাভাই, MGK মেনন, স্বাধীন ভারতের বিজ্ঞান চর্চার প্রথম সারির স্থপতিদের প্রায় প্রত্যেকের সঙ্গে তিনি কাজ করেছেন। আর এখানেই তো গল্পের সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা চলে আসে। এতজন কিংবদন্তির সাথে কাজ করা, নেচারের মতো জার্নালে গবেষণাপত্র প্রকাশ, নোবেলজয়ী ল্যাবে PhD করা, এত কিছুর পরেও বিভা চৌধুরী তার জীবদ্দশায় ভারতে কোনো বড় পুরস্কার বা সম্মান পাননি। এমনকি ভারতের যে 3টে প্রধান বিজ্ঞান একাডেমি আছে তার কোনোটির ফেলোশিপও তাকে দেওয়া হয়নি, যা একজন প্রথম সারির বিজ্ঞানীর জন্য মানে একটা স্বাভাবিক স্বীকৃতি হিসেবে ধরা হয়। এই প্রশ্নটাই তো সবচেয়ে কষ্ট দেয়। কেন এমন হলো? আ জুয়েল আনআর্থড বিভা চৌধুরী নামে যে জীবনী গ্রন্থটি তার উপর লেখা হয়েছে সেখানেও এই প্রশ্নটাই খুব জোরালোভাবে তোলা হয়েছে। দেখুন, সরাসরি কোনো প্রমাণ নেই, কিন্তু পরিস্থিতিগত প্রমাণগুলো একটা কাঠামোগত উদাসীনতা বা হয়তো লিঙ্গ বৈষম্যের দিকে ইঙ্গিত করে। যেমন কোলার গোল্ডফিল্ডসের গবেষণার ইতিহাসে তার নাম প্রায় উল্লেখই করা হয় না, যদিও তিনি সেই প্রকল্পের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি নিজে কি এই বিষয়গুলো নিয়ে সচেতন ছিলেন? ভীষণভাবে। ম্যানচেস্টারে দেওয়া সেই সাক্ষাৎকারে বিভা নিজে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন, এটি একটি দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশে মহিলা পদার্থবিদের সংখ্যা এত কম। উনি আরও যোগ করেন, আজকের পারমাণবিক যুগে যখন পদার্থবিদ্যা এত গুরুত্বপূর্ণ তখন নারীদেরও এই বিষয়ে পড়াশোনা করা উচিত। এই কথাগুলো থেকে বোঝা যায় তিনি শুধু নিজের গবেষণা নয়, বিজ্ঞানের নারীদের অংশগ্রহণ নিয়েও কতটা ভাবতেন। আরও অবাক করার মতো বিষয় হল লীলাবতীর কন্যারা নামে ভারতীয় মহিলা বিজ্ঞানীদের নিয়ে যে বিখ্যাত সংকলন গ্রন্থটি বেরিয়েছিল, তার প্রথম দিকের সংস্করণগুলোতেও বিভা চৌধুরীর নাম ছিল না। ভাবা যায় তাকে যেন সচেতনভাবেই ইতিহাস থেকে প্রায় মুছে ফেলার একটা চেষ্টা ছিল। কিন্তু এত অবহেলা সত্ত্বেও উনি নিজে কখনো দমে যাননি। না, এটাই ওনার চরিত্রের সবচেয়ে বড় জোর। অবসরের পর কলকাতায় ফিরে এসেও তিনি কাজ চালিয়ে গেছেন সাহা ইনস্টিটিউট, IACS, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সাথে। ওনার শেষ গবেষণাপত্রটা প্রকাশিত হয় 1990 সালে। হ্যাঁ, তার মৃত্যুর মাত্র 1 বছর আগে, 77 বছর বয়সে। 1991 সালে তিনি প্রায় নিঃশব্দে কলকাতায় মারা যান। একজন সত্যিকারের বিজ্ঞানী যিনি স্বীকৃতির জন্য কাজ করেননি, শুধু কাজের আনন্দেই বেঁচেছিলেন। তাহলে এই বিস্মৃতির আড়াল থেকে তার গল্পটা আবার সামনে এলো কিভাবে? এর পিছনে মূল কৃতিত্বটা দিতে হবে দুজন বিজ্ঞান ইতিহাসবিদকে, রাজিন্দর সিং এবং সুপ্রকাশ সি রায়। তাদের লেখা জীবনী গ্রন্থের মাধ্যমেই বিভা চৌধুরীর এই বিস্ময়কর জীবন আর তার প্রতি হওয়া অবিচারের কথা আবার প্রচারের আলোয় আসে। তাদের গবেষণা না থাকলে হয়তো এই গল্পটা চিরকালের জন্য হারিয়ে যেত। হয়তো তাই। এবং তাদের এই কাজের ফলেই আসে সেই চূড়ান্ত সম্মান, যা হয়তো তার জীবনের কোনো পুরস্কারের থেকেই বেশি অর্থবহ। 2019 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা IAU, যারা মহাকাশের গ্রহ নক্ষত্রের নামকরণের দায়িত্বে থাকা সর্বোচ্চ সংস্থা, তারা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। তারা সেক্সটান্স নক্ষত্রপুঞ্জের একটা শ্বেত বামন নক্ষত্র, যার ক্যাটালগ নাম ছিল HD 86081, তার নাম পরিবর্তন করে রাখে বিভা। যে সম্মান তিনি পৃথিবীতে পাননি তা তিনি পেলেন আকাশে। আর এই নামের তাৎপর্যটা অসাধারণ। বাংলা ভাষায় বিভা শব্দের অর্থ হল আলোর রশ্মি বা বিম অফ লাইট। যে বিজ্ঞানী সারা জীবন মহাজাগতিক রশ্মি বা কসমিক রেজ নিয়ে কাজ করে গেলেন, মৃত্যুর বহু বছর পর তার নাম মহাকাশের একটি আলোর উৎসের সাথেই জুড়ে দেওয়া হলো। এর চেয়ে উপযুক্ত আর কাব্যিক সম্মান আর কি হতে পারে? তার নাম এখন আক্ষরিক অর্থেই আকাশে জ্বলজ্বল করছে। বিভা চৌধুরীর জীবন ছিল মেধা, অধ্যবসায়, অল্পের জন্য বড় স্বীকৃতি হাতছাড়া হওয়া, আর অবশেষে মৃত্যুর বহু বছর পরে পাওয়া এক মহাজাগতিক সম্মানের অবিশ্বাস্য আখ্যান। তার গল্পটা আমাদের শেখায় যে
কখনো কখনো সবচেয়ে উজ্জ্বল নক্ষত্ররাও আমাদের চোখের আড়ালে থেকে যেতে পারে, শুধু তাদের খুঁজে বের করার জন্য সঠিক দৃষ্টিকোণের প্রয়োজন হয়। এখানে একটা শেষ কথা যোগ করতে চাই। বলুন। বিভার মতো আরও কত গল্প হয়তো ইতিহাসের আড়ালে লুকিয়ে আছে, যা আমাদের আবিষ্কারের অপেক্ষায়। কোনো বিজ্ঞানীর অবদানকে আমরা কিভাবে মনে রাখি বা ভুলে যাই, সেই প্রক্রিয়াটা নিয়েই তার জীবন আমাদের নতুন করে ভাবতে শেখায়। স্বীকৃতি না পাওয়া মানেই অবদানের গুরুত্ব কমে যায় না, শুধু আমাদের দেখার চোখটা হয়তো সেই মুহূর্তে তাকে চিনে উঠতে পারে না। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এমন আরও অনেক আকর্ষণীয় বিস্মৃতপ্রায় গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। এমনই সব মন ছুঁয়ে যাওয়া আখ্যান শুনতে গল্পবিলাসীকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে।